দর্শক স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস। বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি, সাবেক তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, স্বাধীনতা পূর্ব, স্বাধীনতা পরবর্তী, স্বাধীনতাকালীন, সব মিলিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি চোখের সামনে দেখছেন। যে পট পরিবর্তনগুলো ঘটেছে সবগুলো আপনাদের চোখের সামনে। এই মুহূর্তে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটটি কেমন চলছে? চাহিদার ভিত্তিতে পরিস্থিতির মূল্যায়ন হয়। তো সুতরাং এই 3 মাস আগে জাতীয় সংসদের নির্বাচনের পরে যে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিল আর কি, করোনার যে মহামারীর এই ধাক্কা এবং বিশ্ব অর্থনৈতিক এই যে সমস্যাগুলো এবং ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিককালে গাজা যুদ্ধ ইসরায়েলিদের, এই সব কিছু মিলিয়ে যে সরবরাহ ও যে ধারাটা আছে পণ্যের, সেই জায়গাটায় বিভিন্ন রকম ব্যত্যয় ঘটছে, উঠানামা হচ্ছে। সুতরাং সেদিক থেকে বিশ্ব অর্থনীতির যে অভিঘাতগুলো সেগুলো বাংলাদেশের অর্থনীতির উপরে পড়ছে। কিন্তু তারপরেও দেশের অভ্যন্তরীণ অর্থনীতি পরিচালনায় গত 4-5 বছর ধরে একটা সংকট চলছে। ঠিক 9 সাল থেকে 18 সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের অর্থনীতি পরিচালনার ধরন, আর এই 18 সালের পর থেকে 23 সাল পর্যন্ত এবং এই পর্যন্ত অর্থনীতি পরিচালনার ধরনটা যথাযথ ভালোভাবে হচ্ছে না। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা সংকট দেখা দিয়েছে এই বর্তমান অবস্থায়। এটা হচ্ছে অর্থনৈতিক দিক। দ্বিতীয় হচ্ছে সামাজিক দিকে আমি বলবো যে সাম্প্রদায়িক সংস্কৃতির প্রভাবটা বিভিন্নভাবে বিস্তার লাভ করছে এবং সেখানে যারা গণতান্ত্রিক মনা রাজনৈতিকরা আছেন বা মানুষ আছেন বা উদার মনোভাবের মানুষ আছেন, তাদের একটা অংশ এই সাম্প্রদায়িক সংস্কৃতির প্রভাব দ্বারা প্রভাবিত হচ্ছেন। তো এটা ভালো লক্ষণ না, কারণ একটা জাতি এবং দেশ সে যদি নিজের শিকড় সম্পর্কে গর্বিত না হয় এবং সে তার অস্তিত্ব নিয়ে যদি সবসময় সন্দেহের ভিতরে থাকে এবং পরিচয় সংকটে ভুগতে থাকে, তাহলে অনেক মেধাবী মানুষগুলো কিন্তু দেশের জন্য যা দেওয়ার দরকার তা দিতে পারবে। আচ্ছা, এটা কেন হলো? আমরা তো স্বাধীনতার এতগুলো বছর পার করেছি, আমাদের মহান মুক্তিযুদ্ধের মতো একটা ইতিহাস রয়েছে, মহান মুক্তিযুদ্ধের, রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস রয়েছে। তারপরেও আমরা কেন এই সময় এসে এই একটু খোলসবদ্ধ হয়ে গেলাম? একটা জিনিস মনে রাখবেন, আমরা মহান মুক্তিযুদ্ধ করেছি, বাঙালি জাতির সত্তার ভিত্তিতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশাল একটা আন্দোলন করে স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু এই ভূখণ্ডে, বাংলাদেশের এই ভূখণ্ডে এই জনগোষ্ঠী একবার স্বইচ্ছায় তারা 47 সালের আগে তারা মুসলমান হিসাবে ভোট দিয়েছে, মুসলমানের পক্ষে। আবার এই জাতি 23 বছরের ভিতরে 54 সালে এই কয়েক বছরের ব্যবধানে তারা বাঙালি হিসাবে ভোট দিয়েছে নিজেদের। আবার মাঝখানে আবার বাঙালিত্বকে ঢেকে মুসলমানিত্ব সামনে, ধর্মের নামটা সামনে আনার চেষ্টা সামরিক শাসকরা করেছিল, পাকিস্তানিরা। কিন্তু আবার 70 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে গণভোট হলো, সেখানে আবার ধর্মের পরিচয়টা পিছনে রেখে বাঙালির পরিচয়টাকে সামনে এসে ভোট দিল। তো সুতরাং এইখানকার যে মধ্যবিত্ত সমাজ, আমি চাষি সমাজকেও বলবো না, মধ্যবিত্ত সমাজের এই যে অস্থিরতা, 4,000 বছরের বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। সুতরাং আমার 500 বছর আগে আমার পূর্বপুরুষ বৌদ্ধ ছিল, তাতে লজ্জার কিছু নাই। বা 1000 বছর আগে আমার পূর্বপুরুষ হিন্দু সনাতন ধর্মের লোক ছিল, এটা বলতে কোনো লজ্জার কিছু নাই। ঠিক তেমনি আরব দেশের 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নেওয়ার আগে তারা পৌত্তলিকতায় বিশ্বাস করতেন,
বা ইহুদি ধর্মে বিশ্বাস করতেন বা খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতেন। সুতরাং যিনি ইসলাম ধর্মে দীক্ষা লাভ করেছেন তিনি তার আগের মুহূর্তে তো পৌত্তলিক ছিলেন, তাতে তো লজ্জার কিছু নেই। বাংলাদেশে ৭৫ সালে পালে জেনারেল জিয়াউর রহমান এবং সামরিক শাসকদের ক্রমাগত সাম্প্রদায়িকতার পক্ষে অবস্থান গ্রহণ করা এবং সাম্প্রদায়িক চক্রকে, জঙ্গি চক্রকে লালন পালন করার মধ্য দিয়ে ক্রমাগত তারা বাংলাদেশের এই যে পরিচয় সংকটে একটা প্রশ্ন তুলে দিচ্ছেন। ফলে এখানকার জনগোষ্ঠী তার পূর্বপুরুষ সম্পর্কে গর্বিত হচ্ছে না। সে কখনো ধর্মীয় পরিচয়কে সামনে আনার চেষ্টা করছেন, কখনো বাঙালি হয়ে যাচ্ছেন, কখনো মানুষ হয়ে যাচ্ছেন, এবং সব মিলিয়ে একটা মনস্তাত্ত্বিক বিশৃঙ্খলার ভিতর দিয়ে চলছে। যেই গর্ব নিয়ে আমি যুদ্ধ করেছি, আমি বাঙালির গর্ব নিয়ে যুদ্ধ করেছি, কিন্তু কখনো আমার মুসলমানিত্ব নষ্ট হয়নি, হিন্দুত্ব নষ্ট হয়নি। সেই যুদ্ধের ভিতরেই রোজা রেখেছে, যুদ্ধের ভিতরেই পূজা পার্বণ করেছে, এবং যুদ্ধের পরে সদ্য স্বাধীন দেশে বাঙালি হিসেবেই কোনো ঈদের জামাত থেকে কেউ বাইরে থাকিনি। কিন্তু এখন আপনি বাঙালিত্বকে পিছনে ধাক্কা দিয়ে ফেলে আপনি ধর্মীয় পরিচয়টাকে সামনে আনতে যে আপনি মানুষে বিভেদ তৈরি করেন। আচ্ছা, এই যে বিভেদটা তৈরি হলো, এটা একটা আর্টিফিশিয়াল। এই জায়গাটা তৈরির পেছনে রাজনীতি কি কোনোভাবে দায়ী আপনার কাছে মনে হয়? রাজনীতি তো আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি করি, ধর্মনিরপেক্ষ রাজনীতি করি, অসাম্প্রদায়িক রাজনীতি করি, এটা তো আমাদের দেশ পরিচালনার ব্যর্থতা, রাজনীতি পরিচালনার ব্যর্থতা। আমি তো আগেই বলেছি যে আওয়ামী লীগের কথাই বলুন, জাসদের কথাই বলুন, সিপিবির কথাই বলুন, দেখবেন যে বল চালে অনেক পরিবর্তন হয়েছে। আমি মনে করি যে আমাদের যারা আওয়ামী লীগ, জাসদ এবং বামপন্থী দলগুলো যারা আমরা অসাম্প্রদায়িক রাজনীতির চর্চা করি, আমাদের একটু ভোটে জেতার জন্যে বা ক্ষমতায় থাকার জন্যে নীতিহীন কোনো আপোষের রাজনীতি যেন না করি। আমরা যেন আমার অস্তিত্ব নিয়ে, আমি বাঙালিত্ব নিয়ে দাঁড়িয়ে যেন আমি সমাজতন্ত্রের কথা বলি, বাঙালিত্ব ধারণ করে যেন আমি গণতন্ত্রের কথা বলি, বাঙালিত্ব ধারণ করেই আমি ধর্মনিরপেক্ষ মুক্তিযুদ্ধের গল্প বলি। রাষ্ট্র কেমন চলছে এটি আপনার কাছে কি মনে হচ্ছে? নতুন সরকার দায়িত্ব পাওয়ার পর কেমন চালাচ্ছে? নতুন সরকার তো গত 10-15 বছরের ধারাবাহিকতায় একই সরকার দায়িত্ব নিচ্ছে। সুতরাং 15 বছর যে রাষ্ট্র চরিত্র ছিল, রাষ্ট্রের অবস্থা ছিল, সেইটাই বিদ্যমান। সেখানে কিছু সংস্কারের কাজে হাত দিয়েছে, এখনও সেটা পরিষ্কার হয়নি। তবে রাষ্ট্র পরিচালনার সবচাইতে সমস্যা যেটা দেখা দিয়েছে যে রাষ্ট্র এবং আইন কানুন যে প্রতিষ্ঠানগুলো আছে সেইটার গতিময়তা, গতিশীলতা নির্ভর করে যে কতটুকু আপনি এই আইন অনুযায়ী মানে রাষ্ট্র পরিচালনা করছেন, বা রাষ্ট্রের কর্মচারীরা কীভাবে আইন অনুযায়ী চলছেন। সেই জায়গাটায় আমি মনে করি যে শাসন পদ্ধতিতে কিছুটা কমতি ঘাটতি হচ্ছে। সেটা আমি বলি যে সুশাসনের প্রশ্নে বাংলাদেশের এই মুহূর্তে একটা প্রশ্ন দেখা দিয়েছে। আরেকটা হচ্ছে উন্নয়নের ধারা ভালো ছিল, সেই ধারাই অব্যাহত আছে, একটু দুর্বল হয়েছি, কিন্তু বৈষম্য বেড়েছে, দারিদ্র্য কমেছে, বৈষম্য বেড়েছে। সুতরাং এই বৈষম্যের বৈষম্য কমাতে হলে আমার নীতি পরিবর্তন করতে হবে। সংবিধানের ওই সমাজতন্ত্র যেটা, ওটা সংবিধানের পাতায় না রেখে এটা জীবনের পাতায় আনতে হবে, এবং সমাজতন্ত্রের চোখ দিয়ে যদি অর্থনীতির পুনর্গঠন করেন তাহলে কিন্তু বৈষম্যটা কমবে। রাষ্ট্রীয় নীতি প্রণয়ন কিংবা রাষ্ট্রীয় নানান ধরনের পদক্ষেপে আপনার কি মনে হচ্ছে এই বৈষম্য কমানোর কোনো পদক্ষেপ আসছে কিংবা দেখা যাচ্ছে? কিছু নিচ্ছে সরকার, কিছু বৈষম্য কমানোর জন্য, যেরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টেনে তোলার জন্যে নারী, শিশু, শ্রমিক, গরিব, অনানুষ্ঠানিক ক্ষেত্রের শ্রমিকরা, যেরকম সামাজিক নিরাপত্তা জালের কথাই বলুন, ভর্তুকির কথাই বলুন, কৃষিতে ভর্তুকির কথাই বলুন। সুতরাং কিছু পদক্ষেপ এই সরকার নিয়েছে যেটা আগে সরকার কখনো নেয়নি। তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্যসেবা ক্লিনিক থাকতে হবে, তারপরে স্তরে স্তরে উপরে উঠে যাবে। কিন্তু আপনি ওই দিকে নজর না দিয়ে আপনি উপরে চকচকে হাসপাতাল বানাচ্ছেন, প্রাইভেট হাসপাতালও হয়েছে। সুতরাং সর্বজনীন স্বাস্থ্যসেবাতে কী আইটেম থাকবে সেগুলো আমি বিস্তারিত যাচ্ছি না। একইভাবে সর্বজনীন খাদ্য নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, খাদ্য এবং সামাজিক নিরাপত্তা। আপনি এখন কম্পিউটারের যুগ, আপনি তালিকা করে ফেলেন যে কত কোটি লোক আপনার মানে ভর্তুকি পাওয়ার যোগ্য। দেখা যাচ্ছে তেলে মাথায় তেল যাচ্ছে,
সুতরাং সেটা না করে আপনি সরাসরি আপনি সেই মানুষটাকে আপনি ভর্তুকি দিতে পারেন, সে টাকা দেন আর চাল দেন। আমি একটা বিরতি নিতে চাই, বিরতি থেকে ফিরে আবারও আসছি আপনার কাছে। দর্শক, বিরতি নিচ্ছি, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি জনাব হাসানুল হক ইনু। স্বাগত জানাচ্ছি আবারও বিরতির পর। একটু সংসদীয় গণতন্ত্রের দিকে তাকাতে চাই। আমরা সংসদীয় গণতন্ত্র কতটা প্রতিষ্ঠিত করতে পেরেছি এবং কতটা কার্যকর আমাদের সংসদ? দেখুন, সংসদীয় গণতন্ত্র ও চর্চাটা চলছে হোঁচট খেয়ে। সারা বাংলাদেশের যদি প্রেক্ষাপট ধরি, তাহলে আমি একদিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী হামলা, আরেকদিকে রাষ্ট্রকে উৎখাত করার হামলা, আরেকদিকে অবৈধ সরকার তৈরি করার চক্রান্ত, আরেকদিকে সাম্প্রদায়িক জঙ্গিবাদীদের অপপ্রচার, সব কিছু মিলিয়ে এবং নির্বাচন বর্জনের রাজনীতি, সব কিছু মিলিয়ে একটা রাজনৈতিক যুদ্ধ অবস্থার ভিতরে আমি সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখছি, সংসদীয় ধারাকে অব্যাহত রাখছি। সেই জন্যে যেইভাবে সংসদীয় ধারা চর্চা করা উচিত ছিল, সেই জায়গাটা যথেষ্ট হচ্ছে না। বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করেন যে গণতন্ত্রের মাপকাঠিতে দেখেন, কিন্তু আমি তাদের জিজ্ঞেস করি যে গণতন্ত্রের চশমা দিয়ে দেখছেন, তাহলে আপনি এই ঘটনাগুলোর ব্যাখ্যা দেন, আপনি কোন পক্ষে? অস্বাভাবিক সরকার আনার বিরুদ্ধে তাহলে অবস্থান নেন, আগে সাম্প্রদায়িক জঙ্গিবাদী চক্রের হামলার বিরুদ্ধে অবস্থান নেন, যুদ্ধ অপরাধী চক্রের হামলার বিরুদ্ধে অবস্থান নেন, বিএনপি জামাত সরকারের নির্বাচন বর্জনের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন। সেইখানে বুদ্ধিজীবীরা, মধ্যবিত্ত সমাজের একটা অংশ নীরবতা পালন করছে। কিন্তু দারিদ্র্য কমেছে কিন্তু বৈষম্য বেড়েছে। এই জায়গাগুলো কি ওই মধ্যবিত্ত শক্তি কিংবা ওই যে যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, ওই তাদেরকে আরও একটু এই পক্ষে যেতে বাধ্য করছে? দেখুন, বাংলাদেশের এই মুহূর্তে যে সুশীল সমাজের যে ভূমিকা, সেই সুশীল সমাজের ভূমিকাটা আমি মনে করি যথাযথ হচ্ছে না। তারা যে কোনোভাবে যে কোনোভাবে জাতীয় রাজনীতির যে পক্ষাপক্ষী আছে, সেই পক্ষাপক্ষীর অনেকটা লেজুরবৃত্তি করছেন। ঠিক স্বাধীন চেতাভাবে নিজের জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি বাংলাদেশের অস্তিত্ব, মুক্তিযুদ্ধের যে রেখা, সেই রেখার উপরে দাঁড়িয়ে, সংবিধানের উপরে দাঁড়িয়ে কালোকে কালো, সাদাকে সাদা বলার যে সৎসাহস, সেই সৎসাহসের ঘাটতি কমতি আমি সুশীল সমাজের ভিতরে দেখছি। এটা কি দমন কিংবা কোনো দমনের কিছু না এখানে। আমি মনে করছি যে এখানে সুশীল সমাজ পন্থীতে বিভক্ত হয়ে গেছে। সুশীল সমাজ তো সুশীল সমাজই থাকবেন। আমি তো জাসদপন্থী সুশীল সমাজ চাই না, আমি সুশীল সমাজ চাই যিনি সংবিধানের উপরে দাঁড়িয়ে কথা বলবেন। তো সেই জায়গাটায় সুশীল সমাজের যে চাপটা তৈরি হয়, যে মতামতটা তৈরি হয়, সে মতামতটা সেইভাবে তৈরি হচ্ছে না, অথবা রাজনৈতিক দলের উপরে সেই প্রভাবটা বিস্তার করতে পারছেন না তারা, ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং আমি এখানে বলবো যে আমরা এমন একটা অবস্থায় বসবাস করছি যখন রাজনৈতিক অঙ্গনের একটা পক্ষ রাজাকার এবং রাজাকারের সমর্থক, আরেকটা পক্ষ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সমর্থক। সুতরাং বাংলাদেশে একটা মিউজিক্যাল চেয়ার খেলা, বালিশ খেলা, একবার রাজাকারের সরকার, একবার মুক্তিযোদ্ধার সরকার। এখানে একটা একে অপরকে সংঘর্ষের ভিতরে, আমি মনে করি যতদিন এই সংঘর্ষ চলবে ততদিন বাংলাদেশে কোনো রাজনৈতিক স্থিতিশীলতা চূড়ান্তভাবে পাবেন না। এই সংঘর্ষ যতদিন চলবে ততদিন ভালো নির্বাচনও পাবেন না আপনি। সংঘর্ষ শেষ হওয়ার কোনো লক্ষণ তো আমরা দেখছি না। একটা অপশন, একটা ভালো একটা সুযোগ ছিল আলোচনা, আমরা সেই পথও এখানে রাজাকারের সঙ্গে মুক্তিযোদ্ধার কোনো আলোচনা হতে পারে না। আলোচনা হবে গণতন্ত্রের সঙ্গে গণতন্ত্রের। এই আলোচনার প্রস্তাবটাই আমার না করছে। আমি খুনির সঙ্গে কি আলোচনা করব? খুনিকে বিদায় নিতে হবে। সুতরাং এখানে রাজাকার মুক্তিযোদ্ধা এক পক্ষকে বিদায় নিতে হবে। তাহলে আপনারা ঠিক করেন যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি থাকবেন না, রাজাকারের দেশ বানাবেন, তো রাজাকার বানান, মুক্তিযোদ্ধারা বিদায় নিক। আর যদি মনে করেন যে না, যুদ্ধ করে দেশ অর্জন করেছি, তাহলে বাংলাদেশের মাটির থেকে রাজাকারদের বিদায় নিতে হবে। এবং রাজাকার সমর্থক এখনও বিএনপি এত বড়, তারা ক্ষমতায় গিয়েছে ভোটে, তাই না, এবং সামরিক শাসনের হাত ধরে জন্ম নিয়েছে। বিএনপি এখনও জাতির পিতা মানে না, বিএনপি এখনও 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা মানে না, বিএনপি এখনও সংবিধানের 4 নীতি মানে না, বিএনপি এখনও ঘোষণা দিয়ে রাজাকারকে ত্যাগ করে না, বিএনপি এখনও যুদ্ধ অপরাধী চিহ্নিত
ফাঁসি হয়ে যায় যুদ্ধ অপরাধীকে রাজনৈতিক পার্টনার মনে করে। বাংলাদেশে তো আপনি স্থিতিশীলতা চাচ্ছেন, এটা তো সোনার বাটি না। এক্ষেত্রে ইতিহাস বিকৃতি কি দায়ী না? ইতিহাস বিকৃতি কে করেছে? সামরিক শাসকরা শুরু করেছে। ৭৫-এর পরে জয় বাংলা নির্বাসনে গেছে, বঙ্গবন্ধু নির্বাসনে গিয়েছে, আমরা নির্বাসনে গিয়েছি, সংবিধান নির্বাসনে পাঠানো হয়েছে, রাজাকারদের আমদানি করা হয়েছে। তো জেনারেল জিয়াউর রহমান হচ্ছে সেই মানুষ যিনি ক্ষমতার পিছনে ছোটার পাশাপাশি রাজাকার পুনর্বাসনের একজন পিতা। আমি সেজন্য বলি যে মীর জাফর যদি ১ নম্বর বিশ্বাসঘাতক হয়, ২ নম্বর বিশ্বাসঘাতক হচ্ছে দেশের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছিল সেই রাজাকাররা, জামাত ইসলামী। আর তৃতীয় বিশ্বাসঘাতক হচ্ছে খন্দকার মোস্তাক, যিনি পিছন থেকে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। তো ৪ নম্বর বিশ্বাসঘাতক হচ্ছে জেনারেল জিয়াউর রহমান, যিনি সংবিধান উড়িয়ে রাজাকারের সরকার তৈরি করেছিলেন। সুতরাং এই ৪টা বিশ্বাসঘাতককে আপনি যদি অস্বীকার না করতে পারেন, এখনও আপনি বঙ্গবন্ধুর সঙ্গে জিয়াউর রহমানের তুলনা করবেন, বঙ্গবন্ধুর সঙ্গে জেনারেল উসমানীর তুলনা করবেন, বা বঙ্গবন্ধুর সঙ্গে হাসানুল হকিনুর তুলনা করবেন, সেইভাবে তো সঠিক ইতিহাস চর্চা হয় না। আপনাকে তো বলতে হবে জিয়া মুক্তিযোদ্ধা মানলাম, কিন্তু জিয়ার শাসক জিয়া হচ্ছে রাজাকারের দালাল, রাজাকারের দ্বিতীয় জন্মদাতা পিতা। এই কথাটা তো বলতে হবে আপনাকে। জি, আমি একেবারে শেষ পর্যায়ে একটা শেষ প্রশ্ন, বাংলাদেশ সঠিক পথে আছে কিনা এই মুহূর্তে? দেখুন, ভালো মন্দ মিশিয়ে এখন পর্যন্ত সাংবিধানিক ধারায় আছে। ভালো মন্দ মিশিয়ে এখনও মুক্তিযুদ্ধের সপক্ষের শেখ হাসিনার সরকার এখনও দেশ পরিচালনা করছেন। ভালো মন্দ মিশিয়ে অন্তত নিজের অস্তিত্ব রক্ষা করে আন্তর্জাতিক দরবারে বাংলাদেশকে নিরপেক্ষ জায়গায় পরিচালনা করছেন। আমি মনে করি যে ধারাটা সঠিক আছে, কিন্তু ধারার ভিতরে যে কমতি ঘাটতি আছে সেইটা পূরণ করা বা দূর করা হচ্ছে চ্যালেঞ্জ। আমি বলি যে একদিকে লুটপাটতন্ত্র, একদিকে হচ্ছে গুন্ডাতন্ত্র, অপরদিকে মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্রকেও আটকাইতে হবে, গুন্ডাতন্ত্র এবং লুটপাটতন্ত্রকে দমন করে সুশাসনের বাংলাদেশের দিকে ধাবিত করতে হবে, যেখানে বৈষম্যটা কমবে। সুতরাং সেইটাই চ্যালেঞ্জ পলিটিশিয়ানদের। আমি জাসদ হিসেবে আমি এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করব আগামী 5 বছর, সেটা নিয়ে গভীরভাবে চিন্তা করছি। আমি মনে করি যে শেখ হাসিনার সরকার বিকল্প কোনো রাজাকারের সরকার নয়, শেখ হাসিনার সরকার বিকল্প কোনো মোল্লা সরকার নয়। সুতরাং মোল্লাতন্ত্রকেও আটকাবো, আর সেই আটকানোর চলার পথে আমি সুশাসন প্রতিষ্ঠার জন্যে আপসহীনভাবে লুটপাটতন্ত্র এবং গুন্ডাতন্ত্রকে আমি দমন করব। এইটা যদি আমার কৌশল হয়ে থাকে, তা আমি সেখানে শেখ হাসিনার সরকারকে আহ্বান জানাবো যে আপনি এই ব্যাপারে আমি মনে করি যে আপনার যথেষ্ট এখন সক্ষমতা আছে, দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, আপনি পারবেন যদি চেষ্টা করেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে আগামীতে নতুন একজন বিশিষ্ট অতিথির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।